দর্শক চ্যানেলে উত্তর আমেরিকার সাপ্তাহিক আয়োজন সংবাদপত্রে এই সপ্তাহ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইলফিস। আজকে আমার সাথে যিনি অতিথি হিসেবে উপস্থিত আছেন তিনি হচ্ছেন সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার। আপনাকে স্বাগতম আমার অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। কেমন আছেন আপনি? ভালো, অনেক ধন্যবাদ। ভালো আছেন? যখনই বসি তখনই তো আমরা জানি যে আমাদের আসলে এই যে সপ্তাহের যে পত্রিকা সেটা আসলে আমরা হেডলাইনগুলো পড়ি, তারপরে আমরা আসলে মানে যেই ইস্যুগুলা নিয়ে আমাদের কাছে মনে হয় যে আলোচনা করার মতো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমেই একটু চলে যাই আপনার পত্রিকাতে, আপনাদের হেডলাইনটা যেটা হচ্ছে সাপ্তাহিক জন্মভূমি যেটা করেছে যে চারপাশে আর্তনাদ শোকের মাধ্যম। আমরা সবাই জানি যে বাংলাদেশে আসলে এই মুহূর্তে যেটা ঘটছে, আমার মনে হয় বিশ্বে যেখানেই বাঙালিরা আছেন না কেন সবাই কিন্তু আসলে এই শোক এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি। তারপরে আমার হাতে যে পত্রিকাটা আছে সেটা হচ্ছে ঠিকানা যেটা হেডলাইন করেছে ভোট ভঙ্গুল চক্রান্ত, ডেঙ্গু কষ্টে বিএনপি, জামায়াতের চাইলে বলির পাঠা এনসিপি। আমরা আসলে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব, কারণ বর্তমানে বাংলাদেশে কিন্তু এটা একটা প্রধান আলোচনার বিষয়। সেটা আমার পরবর্তীতে যেটি আছে দেশ কি হচ্ছে বা হতে যাচ্ছে বাংলাদেশে, এটাও আসলে ইঙ্গিত করে আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে। এরপরে আমার হাতে যে পত্রিকাটি আছে সেটি হচ্ছে প্রবাস, সাপ্তাহিক প্রবাস, যে হেডলাইন করেছে দেশে অরাজক পরিস্থিতি তৈরি চক্রান্ত। আমরা এটাও কিন্তু আসলে সেই একই দিকে। এরপরে আমার হাতে যে পত্রিকাটি আছে সেটি হচ্ছে সাপ্তাহিক আজকাল, শোকে মুহ্যমান বাংলাদেশ, মাইলস্টোন ট্র্যাজেডির এই যে দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়ে কিন্তু তারা হেডলাইন করেছে। এরপরে আমার হাতে যেটি আছে সাদা কালো, তারা যেটা করেছে স্বৈরা শাসকের পথ তৈরির জনক খায়রুলের জবনিকা। আমার মনে হয় যে আসলে এই বাংলাদেশের পরিস্থিতি এটাকেও ইঙ্গিত করে এবং মাইলস্টোন নিয়ে তারাও আসলে হেডলাইনটা করেছে। সবশেষ আমার হাতে যে পত্রিকাটি আছে সেটা হচ্ছে প্রথম আলো যেটা করেছে মৃত্যুর সঙ্গে লড়ছে দগ্ধ শিশুরা। আমরা আসলে প্রথমেই চলে যাই, মানে যেহেতু আজকে অলমোস্ট 4-5 দিন হলো আমরা আসলে গভীরভাবে শোক জ্ঞাপন করছি এবং যারা আসলে নিহত হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের যেন আত্মার একেবারে শান্তিতে থাকুক এবং যারা অসুস্থ আছে তারা যেন তাদের মায়ের কোলে ফিরে যায়। চলে যায় আসলে যে এই যে ট্র্যাজেডি, এটা নিয়ে আপনি একজন সাংবাদিক হিসাবে কিভাবে দেখছেন বিষয়টাকে? ধন্যবাদ আপনাকে। প্রথমত বিষয়টির জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং যারা এখনও বেঁচে আছে বিভিন্ন হসপিটালগুলিতে চিকিৎসাধীন তাদেরও দ্রুত রিকভারি কামনা করছি। দেখুন, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, কিন্তু অ্যাক্সিডেন্টের পিছনেও কিন্তু অনেক ঘটনা থাকে যেটা নাকি বাংলাদেশে খুব আলোচিত হচ্ছে এখন, যে ঘটনাটা কি কাকতালীয়ভাবে এরকম অ্যাক্সিডেন্ট না পিছনে কিছু আছে কিনা। তবে পিছনের রহস্য নেগেটিভ যাওয়ার আগে আমি যে জিনিসটা চিন্তা করি বা যেটা আমার মনে হয় সেটা হলো যেহেতু একটি প্রশিক্ষণের বিমান, তাই না, প্রশিক্ষণের বিমানে সেটা চায়নার থেকে কেনা এবং এর আগে যেটা বলবো সেটা হলো যে ঢাকা শহরের মতন এমন জনবহুল শহর, একটি শহর, এর উপরে মানে যেখানে প্রায় 2 কোটি লোকের বসবাস, এইটার জন্য তো আমাদের দেশে যে অন্য বিমানবন্দর নেই তা না, দক্ষিণে আছে, আপনার বরিশালেও আছে, সেটা সমুদ্র যশোর এয়ারপোর্ট বেশি দূর না এবং এটাও কিন্তু ওদের মানে সাইন করা যে তারা ওখান থেকে আপনার যে এই যে প্র্যাকটিসের যে ইয়েগুলা সেগুলা কিন্তু ওখানে প্রশিক্ষণ বিমানগুলো ওখান থেকে তারা প্রশিক্ষণ। লালমনিরহাটের যে বিমানবন্দরটি সেটাও কিন্তু সেনাবাহিনীর ইউজ করার জন্য, কিন্তু ওইখান থেকে না করে এখান থেকে করতে হবে কেন? এটা শুধু ঢাকা শহরে যে জনবহুল তা না, ঢাকা শহরে অনেক বড় বড় বিল্ডিং এবং হাই রাইজ বিল্ডিংগুলি এখানে। তো এইটা তো একেবারেই আমার ধরনের একটা ইনভেস্টিগেশন তো করা অবশ্যই দরকার এবং তারা করে। হ্যাঁ, তো এরপরে একটা প্রশ্ন থেকে যায়। আর দ্বিতীয়ত হলে এখন আসি বিমানটা নিয়ে, যে বিমানটা 2013 সালে শেখ হাসিনা গভর্নমেন্ট যখন ছিল তখন চায়নার থেকে কেনা হয়েছিল, যে চায়নার এই বিমান কিন্তু চায়না নিজেই এখন আর বানায় না এবং তারাই কিন্তু এগুলি রিজেক্টেড করে দিয়েছে। তাদের এইগুলি কিন্তু এখন অ্যাকচুয়ালি যেটা চায়নার থেকে খবর, যেটা তাদের এই বিমানগুলি তারা এখন তাদের মিউজিয়ামে রাখছে, অথচ এইগুলি কি আমাদের কাছে তারা বিক্রি করছে এবং মানে বিক্রি করবেই তারা আমরা যদি কিনি তারা বিক্রি করবে না কেন, তাই না? সেটা একটা প্রশ্ন। প্রথমত এই বিমানগুলি রিজেক্ট করা দরকার ছিল, এত পুরনো বিমান। দ্বিতীয় কথা হলো সেটা অনেক সময় পলিটিক্যাল, দেখেন আমাদের দেশে মানে রাজনীতিবিদরা দুর্নীতি যে যখন কমাতে থাকে তো হয়তো অনেক ভালো ডিল
সেই ডিলে যেমন চায়না পুশ করছে তারা এখান থেকে কেনার জন্য, তেমনিভাবে বাংলাদেশের যে রিপ্রেজেন্টেটিভ তারাও এটা ইসে করছে। এয়ারফোর্সেরও নিশ্চয়ই অনুমোদন ছিল, না হয় এই ধরনের এত পুরনো বিমানকে কি কারণে অনুমোদন দেওয়া হবে সেইটা। তারপরে এখন আসেন আপনার বিভিন্ন পলিটিক্যাল গেম বাংলাদেশে চলছে গত 1 বছর যাবৎ বা এই বিপ্লবের পরে। সেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থাকতেই পারে, এবং এই ষড়যন্ত্র যে শুধু দেশীয় ষড়যন্ত্র তা না, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র হইতে পারে। তো যেহেতু সেই ব্যাপারে আমরা পরিষ্কার জানি না, সেহেতু ঘটনাগুলি যেহেতু কোনো খুব অনভিপ্রেত বা অনাকাঙ্ক্ষিত, তো সেহেতু আমি মনে করি যে ইনভেস্টিগেশন করা উচিত, বিশেষ করে যে ব্ল্যাক বক্স যেটা সেটা আসলে উদ্ধার করে তার মাধ্যমেই কিন্তু আমরা সমস্ত ইনফরমেশন আমরা পেতে পারি। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, একজন সাংবাদিক হিসাবে, আমিও যেহেতু একজন সাংবাদিক, আমরা জেনেছি যে আসলে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি পুরো ইনফরমেশনটা নেওয়ার জন্য। এখান থেকে কিন্তু লাস্ট কতজন মারা গেছে বের করা কিন্তু খুবই সহজ। এখন যদি ধরেন সুরুয়াদি উদ্যানে কোনো জনসভায় যেখানে লক্ষ লক্ষ লোক, সেখানে একটা বম ব্লাস্ট হলো, একটা বিস্ফোরণ ঘটলো, সেখানে রিয়েলি কত সারা দেশ থেকে মানুষ আসে প্রবলেম। কিন্তু এটা তো একেবারে রেজিস্টার্ড করা লোকজন, কতজন ছাত্র, কতজন শিক্ষক, কতজন মানে এমপ্লয়, স্টাফ, কতজনে কাজ করে, স্টাফ, এমনকি স্টাফ তো বাইরেও আছে। এইটার হিসাবটার জন্য এই জায়গাতে এটা তো কোনো যুদ্ধ না, যে এমন না যে আমার অস্বীকার করতে হবে আমার সঙ্গে অন্য একটা দেশের বা ভারতের সাথে বা আমাদের প্রতিবেশী তো মিয়ানমারের সাথে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে হইতেই পারে, হইতেই পারে, সেটা লুকানোর একটা প্রচেষ্টা থাকতে পারে, সেটা সাধারণত হয়। কিন্তু এই হিসেবটা একেবারেই মানে বোঝা মুশকিল। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কতজন ছাত্র মারা গেছে, কতজন শিক্ষক মারা গেছে, এটা চার্টেই থাকে সব সময়, তাই না? এই জন্য বললাম যে এটা তো কোনো এমন না যে কোনো ম্যাস মার্ডার হয়েছে, তাই না? যেখানে আজকে এটা হইতে পারতো ধরা যান গুলিস্তানে, গুলিস্তানে হয়তো রাস্তায় আপনি বলা মুশকিল, এখানে সারা দেশের মানুষ থাকে, তাই না? কিন্তু স্কুলের এগুলিতে একেবারে ডাটা বেস, তাই না? সার্বিক অবস্থা তো, দেশের অবস্থা তো, রাজনৈতিক অবস্থা তো টলমল, নো ডাউট। তো এই প্রেক্ষিতে কেউ যদি ক্লেম করে, মনে করে যে বলে, আপনি সোশ্যাল মিডিয়াতে তো কার চেপে ধরতে পারবেন না, তাই না? ওখানে যেমন এখানে বলছে তারা আজকে বোধহয় 33 জন ডেথ টোল, যেটা যে লাস্ট যে ছেলেটা যেটা মানে ডিক্লেয়ার করলো, ছেলেটা তো মাত্র 14-15 বছর, যে এত খারাপ লাগছে দেখে। কিছু করার নাই। দেখেন, রাজনীতিও নির্মম, কাকতলীয় বিভিন্ন ঘটনা ঘটে, সেইগুলি অনেক সময় দেখা যায় সারা জীবনে এই রহস্যাবৃত্ত থাকে। দেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে একটু চলে যাই। বর্তমানে আসলে সবকিছু মিলে আসলে একটা অরাজকতা মানে বিরাজ করছে বাংলাদেশে। এইটা আসলে উত্তরণের কোনো পথ কি সামনে আমরা দেখতে পাবো, বা কোনো ধরনের সুযোগ আছে? অ্যাকচুয়ালি আপনাকে বলি, মানে আমাদের দেশের এখন যে পরিস্থিতি দেখেন, একটা শেখ হাসিনা তো 17 বছর চালিয়ে গেছে, তাই না? খালেদা জিয়াও দেশ অনেক দিন চালাইছে, ও 3 টার্মের প্রধানমন্ত্রী ছিল। পলিটিক্সটাই রাজনীতির কারবারিদের। রাজনীতিবিদ মাঝে মাঝে দলীয় হইতে পারে, করাপ্ট হইতে পারে, সেটা হয়তো পৃথিবীর সব দেশে আছে। ইভেন তো খুদ আমরা আমেরিকাতে থাকি, এখানে ওইগুলি আছে। কিন্তু বাংলাদেশের ব্যাপারটা, প্রেক্ষাপটটা দেখেন, গভর্নমেন্ট আসলে জিনিসটা কন্ট্রোল করতে পারতেছে না। কেন কন্ট্রোল করতে পারতেছে না? কারণ সমন্বয়ের অভাব। আমার কাছে যে জিনিসটা মনে হয়, সেটা রাজনীতিক কারণের প্রেক্ষাপটে যে অভ্যুত্থান হলো আমাদের, যে ছাত্রনেতাদেরকে আমরা সমন্বয়কারী হিসেবে দেখছি, যারা এখন এনসিপি বা সরকারের উপদেষ্টা, এখন বিএনপিতে যেহেতু ঠেকাতে হবে, পিয়ার পদ্ধতিটা হলে বেটার হয়। এটা সিস্টেমটা হলো যে পার্সেন্টেজ ওয়ারি হবে। কিন্তু আপনাকে আমি আরেকটা কথা বলি, এটা আমি কালকেও আরেকটা টিভিতে, ঢাকাতে ডিবিসি টিভিতে, সেখানে আমি কালকে বলছি, আমি সেটা হলো কি, আপনি দেখবেন যে ছাত্ররা কিন্তু মাঝে মাঝে সরকারের সমালোচনা করে, যমুনাতে যায় আপনার করতে, ডেমনস্ট্রেশন করতে, ইলেকশন কমিশনের সমালোচনা, বা তাদেরকে নিবন্ধন করে নাই, ইলেকশন কমিশন কেন দেয় নাই, আমার সেটা হলো 140টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করছে, তার মধ্যে এরকম 40টির মতো দেওয়া হয়েছে, 100 প্রায় দেয় নাই। এই 100-র মাঝে এনসিপি বলা হয়েছে কি, যে এনসিপির কাগজপত্র মানে এখনো পুরা ফুলফিল হয়নি, কাগজপত্রগুলি আবার চাইছে তার কাছে, তো আবার নেক্সট কাগজপত্র চাবে, তখন দিবে। কিন্তু এখানে পয়েন্ট রয়ে গেল একটা, নির্বাচন কমিশনও বলতে পারবে, কই আমরা তো এনসিপিকে তো প্রথম অবস্থায় দেইনি, আমরা তো তারা প্রথম অবস্থায় দেয় নাই, তাদেরকে দ্বিতীয়বার তাদেরকে ইচ্ছা করা হয়েছে। উনি বলছেন ছাত্ররা ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তাই না? তো সব যদি উনি হয়, এবং ছাত্রদেরকে তিনি এইটাও বলছেন পরিষ্কার যে তোমরা একটা দল করো, তোমরা দল করলে ভালো করবে। তারপর বিদেশি মিডিয়ার সঙ্গে, আল জাজিরার সঙ্গে, তারপর আরেকটা মিডিয়া, লন্ডন ভিত্তিক একটা মিডিয়াতে উনি পরিষ্কার বলছে যে ছাত্রদের যে দলটা ভালো করতে পারে।
ছাত্ররা দল করতে পারে না, নিউ জেনারেশন নতুন সে কেন নতুন দল হবে না। এবার তারা শাপলা, হ্যাঁ শাপলাটা আসলে দেওয়া হয়নি, শাপলা দেওয়া হয়নি। কিন্তু আমার একটা ধারণা, এটাও আমি বলি আপনাকে, এটাও হইতে পারে শেষ পর্যন্ত বলতে পারে যে ভারতে যদি বিজেপির যদি পদ্মফুল লোটাস, হ্যাঁ আমাদের ভারতেও তো শাপলা মানে পদ্মফুল হলো জাতীয় ফুল। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে যাচ্ছে, তারা বলেছে যে ডিসেম্বরের ভিতরে তারা সমস্ত ধরনের প্রস্তুতি সম্পন্ন করবে। তাহলে তাদের প্ল্যানিং এর মধ্যে আসলে এটা আছে কিনা, বা আমরা এটা চিন্তা করতে পারি কিনা যে হয়তো দেখুন ফেব্রুয়ারিতে রমজান শুরু হচ্ছে, যদিও এরা বলছে ফেব্রুয়ারিতে আগে, এখন পর্যন্ত অ্যাজ অফ টুডে আপনি যদি চিন্তা করেন, আমার একটা ধারণা এই প্রস্তুতিটা তারা নেবে এই টাইমটার মাঝে। যদি আপনি দলগতভাবে পার্সেন্টেজ ওয়ারি যদি আপনি মানে ক্যালকুলেট করে, তাহলে কিন্তু বিএনপি আসন বেশি পাবে। কিন্তু বিএনপি আসন বেশি পেলে তো বাকি দলগুলি কিন্তু বিএনপির সঙ্গে যাবে না, বাকিগুলি তারা করবে মিলে। এখানে এই জন্য যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদেরকে এখানে অ্যাড করার কারণটাও কিন্তু এইটা, যে কারণ এখানে তো প্রায় 10% হিন্দু ভোট, 8% হিন্দু ভোট আছে, তাহলে সিনারিও চেঞ্জ হওয়ার সম্ভাবনা। এবং আমরা আশা করি আসলে সিনারিও যেটাই হোক, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক এবং সুন্দর যে স্বাধীন দেশ সেটাতে আবার আমরা দেখতে পাই, এবং আমরা যেন একটা মানে ভালো পরিস্থিতির বাংলাদেশ আবার পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। পরবর্তীতে আপনার সঙ্গে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের মতো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল আই উত্তর আমেরিকার সকল আয়োজন।